একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। খুবই টেস্টি আর খুবই হেলদি। আজকে আমি আটার তৈরি টিফিন তোমাদেরকে শেয়ার করছি। যেই টিফিনটা আমার বাচ্চারা সপ্তাহে 3 দিন শুধু এটাই বানাতে বলে, কারণ এই টিফিনটা কিন্তু সত্যি খুবই টেস্টি আর খুবই হেলদি আর দারুণ মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই দারুণ লোভনীয় টিফিন তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি 2 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে তৈরি করলে কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু আজওয়াইন বা জোয়ান। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই হেলদি করে আজকের টিফিনটা তৈরি করেছি, তাই কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু ময়দা অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও তৈরি করতে পারো। তারপর দেখো অল্প অল্প করে জল দিয়ে রুটি করার ডোয়ের মতো কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। রুটি মাখতে যেভাবে আটাটা মাখা হয় সেরকম করেই কিন্তু মাখতে হবে। একদমই বেশি নরম না, আবার একদমই বেশি টাইট করা যাবে না। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। আটা মাখা কিন্তু হয়ে গেছে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর ততক্ষণে খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার একটা স্টাফিং তৈরি করব। তার জন্য দেখো একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি একদম ছোট করে কাটা মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। অর্ধেকটা গাজর দিয়েছি আমি গ্রেট করে। তারপর কিছুটা নিয়েছি আমি বাঁধাকপি একদম কুচি করে কেটে। মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আমি গ্রেট করে। এখন এই সবজিগুলির মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এই সবজিগুলির মধ্যে লবণটা দিয়ে ভালো করে এভাবে মেখে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তার ফলে কিন্তু সবজিগুলি একদমই নরম হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু লবণটা দিয়ে সবজির সাথে ভালো করে মেখে নিয়েছি। এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। মাত্র 5 মিনিট রেস্টে রেখেছি। 5 মিনিট পর দেখো সবজিগুলি কিন্তু একদমই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে চিপে সবজির মধ্যে যে জলটা আছে সেটাকে চিপে আলাদা করে নিতে হবে। একটু ভালো করে কিন্তু চিপে নিতে হবে যাতে সবজির মধ্যে কোনো জল ভাব না থাকে। তো দেখো এভাবে কিন্তু অল্প অল্প করে আমি সবজির থেকে জলটাকে আলাদা করে নিয়েছি। সবজির যে জলটা এটা চাইলে তোমরা সবজির ঝোলের জন্য ব্যবহার করতে পারো, অথবা রুটি করার জন্য আটা মাখতে এই ঝোলটা দিয়ে মেখে নিতে পারো। তারপর সবজিগুলির মধ্যে আমি দিয়েছি গ্রেট করা আদা, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। চাট মশলা না থাকলে তোমরা এখানে ভাজা জিরার গুঁড়া অথবা ধনিয়া পাতাও দিতে পারো। তারপর সামান্য একটু গরম মশলা দিয়েছি। দিয়ে এখন সব কিছু কিন্তু ভালো করে মেখে নিতে হবে সবজির সাথে। এখানে কিন্তু একদমই নামমাত্র মশলা লাগে, কোনো রকম বেশি কোনো মশলাও লাগে না। তারপরও কিন্তু টিফিনটা খেতে হেভি দারুণ টেস্টি হয়। তো দেখো আমি সব কিছু মেখে স্টাফিংটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি, তার ফলে কিন্তু আটাটা খুবই সুন্দর করে সেট হয়ে গেছে। এখন এই আটার ডোটার থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। তো দেখো আমি এখানে লেচিগুলি তৈরি করে নিয়েছি। তারপর একটা লেচি একটু শুকনো আটা লাগিয়ে নিয়েছি। এখন এই লেচিটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। একদমই কিন্তু রুটির মতো করে বেলতে হবে, বেশি ভারীও না আবার একদমই বেশি পাতলাও না। তো দেখো আমি কিন্তু একটা রুটি বেলে নিয়েছি বড় করে। তারপর যে স্টাফিংটা আমি সবজি দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা আমি রুটির মাঝখানে পরিমাণ মতো দিয়ে দেব। এভাবে স্টাফিংটা দিয়ে সমস্তটা রুটির উপর কিন্তু ছড়িয়ে দিতে হবে। দেখো এভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন এই রুটিটাকে কিন্তু ভাঁজ করে রুলের মতো করে নিতে হবে। ভাঁজ করার জন্য এভাবে কিন্তু একটু হালকা হালকা করে চাপ দিয়ে
তারপর কিন্তু রোলের মতো তৈরি করতে হবে। এভাবে একটু হালকা করে চাপ দিলে খুবই সুন্দর কিন্তু সেট হয়ে লেগে যায়। লাস্টের জাগটার মধ্যে কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে যাতে সিল করার পর এটা খুলে না যায়। এভাবে একটু জল লাগিয়ে নিলে এখন যে ভাঁজ করে নেব তারপর কিন্তু আর এটা খুলে যাবে না, একদম আঠার মতো লেগে যাবে। তাই কিন্তু আমি লাস্টের জায়গায় একটু জল লাগিয়ে তারপর ভাঁজ করে নিয়েছি। আর এই কিনারগুলিকে একটু চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো একটা কিন্তু রোল আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে কিন্তু বাকিগুলিও আমি রেডি করে নেব। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে, আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো দেখো যারা সিঙ্গারা খেতে চাও না তেলে ভাজার জন্য বা ময়দা দিয়ে তৈরি তার জন্য, তারা কিন্তু এভাবে তৈরি করে আটা দিয়ে তৈরি করে খেতে পারো। এই নাস্তা বা টিফিনটা কিন্তু যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি। তো দেখো এভাবে কিন্তু আমি আরেকটা রোল তৈরি করে নিয়েছি। আর যারা একদমই তেল খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তারপর দেখো আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, কড়ার মধ্যে আমি 2টা টমেটো দিয়েছি, তারপর 5 থেকে 6 কোয়ার মতো রসুন দিয়েছি, 4টা শুকনো লঙ্কা দিয়েছি আর কিছুটা দিয়েছি আদা। তারপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি নিয়েছি, চালনিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে। এভাবে সামান্য একটু তেল লাগিয়ে সাদা তেল লাগিয়ে নিয়েছি। তারপর যে আমি 2টা রুটির রোল রেডি করে রেখেছিলাম সেই রোলগুলি দেখো চালনিটার উপর এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর যে আমি কড়ার মধ্যে টমেটো, আদা, রসুন, মরিচ সিদ্ধ হতে বসিয়েছিলাম সেই কড়াইটার উপর আমি চালনিটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিলেই হবে। একসাথে কিন্তু চাটনির টমেটো, আদা, লঙ্কাও সিদ্ধ হয়ে যাবে আর টিফিনটাও কিন্তু রেডি হয়ে যাবে। দেখো আমি 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, টিফিনটা কিন্তু রেডি হয়ে গেছে। অন্যদিকে চাটনির জন্য টমেটো, মরিচ, পেঁয়াজ, আদাটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, একসাথে কিন্তু 2টা কাজ হয়ে গেছে। এগুলি দিয়ে কিন্তু খুবই টেস্টি করে একটা চাটনি তৈরি করব, তার জন্য এগুলি একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো চাটনির উপকরণগুলি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর খোসাটা এভাবে উঠিয়ে নিতে হবে। টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেলে উপরের খোসাটা খুবই সুন্দর করে উঠে আসে। টমেটোর খোসাটা ফেলে দিয়ে এই সব কিছু কিন্তু নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। তারপর চাটনিটা যাতে একটু টক হয় দিয়েছি 1 টুকরো তেঁতুল। চাটনিটা যাতে টক ঝাল মিষ্টি হয় তার জন্য এখানে 1 চামচ চিনিও দিয়েছি। দেওয়ার পর এখন সব কিছু কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো খুবই সহজভাবে কিন্তু টক ঝাল মিষ্টি দারুণ একটা চাটনি তৈরি করে নিয়েছি আজকে টিফিনের সাথে খাওয়ার জন্য। এই চাটনিটা কিন্তু মোমোর চাটনির মতো খুবই টেস্টি আর খুবই মজার হয়। অন্যদিকে যে টিফিনগুলি আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলি দেখো ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। যারা একদমই তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে মোমোর মতো আমি যে চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটার সাথে পরিবেশন করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে এটা পরিবেশন করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে, একদমই ভেজ মোমোর মতো টেস্টি হয়। আর যদি একটু ক্রিস্পি করে বা একটু মুচমুচে করে খেতে চাও তাহলে এই রোলটাকে একটু বড় করে কেটে নিতে হবে। তো দেখো এরকম একটু বড় করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিতে হবে একটা বোলের মধ্যে 2 থেকে 3 চামচ ময়দার মধ্যে সামান্য একটু দিয়ে দিতে হবে লবণ। দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যারা একটু মুচমুচে ক্রিস্পি করে খেতে চাও তারা কিন্তু এই প্রসেসটা করতে পারো, ভীষণ ভালো হয় খেতে। চপ, সিঙ্গারা, কচুরি খাওয়া ভুলে যাবে, এভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। এই টিফিনগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তারপর যে আমি রোলগুলি একটু বড় করে কেটে রেখেছিলাম এখন এই ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে ময়দার ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। তারপর
গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে ময়দার ব্যাটার লাগানো এই টিফিনগুলি একটা একটা করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর মিডিয়াম আঁচে কিন্তু উল্টে পাল্টে একটু ক্রিপসি করে ভেজে নিলেই খুবই দারুণ টেস্টি মুখরোচক টিফিন তৈরি হয়ে যায়। তো আজকে আমার এই টিফিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এরকম লাল করে মুচমুচে করে ভেজে নিতে পারো। তো আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা। সিদ্ধ ডিম পুরে দেখো কি তৈরি হয়, দেখলে সবার চিন্তাধারাই পাল্টে যাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা আজকে তোমাদের জন্য একদমই নতুন একটা ভিডিও শেয়ার করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সিদ্ধ ডিম গ্যাস ওভেনে পুরে আমি কি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখে নাও। প্রথমে দেখো আমি গ্যাস ওভেনে একটা প্যানের মধ্যে জল দিয়ে 4টা ডিম সিদ্ধ হতে বসিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। যতক্ষণে ডিমগুলি সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আগের প্রিপারেশনটা করে নেব। তার জন্য দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের উপর আমি একটা চালনি নিয়েছি। এখন এই চালনির মধ্যে দিয়ে দিতে হবে আধা বাটি বেসন। এখানে ছোটো বাটি দিয়ে আমি আধা বাটি বেসন নিয়েছি। বেসনের সাথে দিয়ে দিতে হবে 2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে তোমরা এখানে 2 চামচ ময়দা দিতে পারো। এখন এই চালের গুঁড়া আর বেসনটাকে চেলে নিতে হবে। এখানে অবশ্যই কিন্তু বেসনটাকে এভাবে একটু চেলে নেবে, তাহলেই কিন্তু বেশি ভালো হবে। চেলে নেওয়ার পর এখন বেসনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আজওয়াইন বা জোয়ান। জোয়ানটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর জোয়ান কিন্তু হজমের জন্য অনেক বেশি সাহায্য করে। এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিলে কিন্তু বেসনের কোনো দলা পেকে যাবে না। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন করে স্মুথ করে ব্যাটারটা তৈরি করতে হবে। আর বেসনটা কিন্তু আগে থেকে একটু চেলে নিলে বেসনটা কিন্তু দলা পেকে যায় না। তো দেখো বেসনটা আমি একটু ঘন করে তৈরি করে নিয়েছি। অন্যদিকে যে ডিমগুলি সিদ্ধ হতে বসিয়েছিলাম, ডিমগুলি দেখো সিদ্ধ হয়ে গেছে। একটা ডিম কিন্তু ফেটে কুসুমটা বেরিয়ে গেছে। এখন এই ডিমগুলিকে কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি ডিমগুলি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি। একটা ডিম ফেটে কুসুম বেরিয়ে গিয়েছিল, তার জন্য 3টা ডিম নিয়েছি। তারপর আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলার গুঁড়া। তারপর নিয়েছি আমি দেখো আধা চামচ মিট মশলা। মিট মশলা না থাকলে তোমরা এখানে বিরিয়ানি মশলা অথবা ম্যাগি মশলা দিতে পারো। এখন অল্প করে লবণ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি তেলটা দিয়ে এখন এই মশলাটাকে কিন্তু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে জল দিতে হবে না, তেলের সাথেই কিন্তু মশলাটাকে ভালো করে মেশাতে হবে। তো দেখো আমি কিন্তু মশলাটা মিশিয়ে রেডি করে নিয়েছি। তারপর যে ডিমগুলি আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখন এই ডিমগুলি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে দেখো একটু ফুটো ফুটো করে দিতে হবে। এভাবে ফুটো ফুটো করে দিলে ডিমের ভিতরে কিন্তু মশলাটা খুব সুন্দর করে ঢুকবে, তাহলে কিন্তু ভালো হবে। তো দেখো আমি 3টা ডিমই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি। এখন এই মশলাটাকে ডিমের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। একটু ভালো করে কিন্তু হাত দিয়ে মশলাটা ডিমের মধ্যে লাগাতে হবে। তো দেখো 3টা ডিমের মধ্যেই কিন্তু আমি ভালো করে মশলাটা লাগিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে কিন্তু চারিদিকে একটু ভালো করে মশলাটা লাগিয়ে নিলে বেশি ভালো হবে। তো ডিমগুলি কিন্তু মশলা লাগিয়ে রেডি করে নিয়েছি। তারপর দেখো আমি গ্যাস ওভেন জ্বালিয়ে একটা ডিম নিয়ে এভাবে দেখো পুড়ে নিচ্ছি। কাঁটা চামচের মধ্যে ডিমটাকে ঢুকিয়ে তারপর কিন্তু এভাবে গ্যাস ওভেনের মধ্যে ডিমটাকে পুড়িয়ে নিতে হবে।
1.5 থেকে 2 মিনিট এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ডিমটাকে ভালো করে পুড়ে নিতে হবে। এই ডিমটা আমি কেন পুড়ে নিচ্ছি সেটাও তোমাদেরকে বলে দেব, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। ভীষণ ভালো রেসিপি আজকে আমি শেয়ার করেছি। আর রেসিপিটা দেখার পর প্লিজ বলছি একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো দুর্দান্ত দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো একটা একটা করে কিন্তু আমি 3টা ডিমই এভাবে কাঁটা চামচের মধ্যে লাগিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু ভালো করে পুড়িয়ে নিব। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে ডিমগুলি ভালো করে পুড়িয়ে নিয়েছি। বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিট একটা ডিম পুড়িয়ে নিলেই হবে। তো 3টা ডিমই কিন্তু আমার পুরানো হয়ে গেছে। তো দেখো কত সুন্দর করে আমি কিন্তু ডিমটা চারিদিক ঘুরিয়ে খুব সুন্দর করে পুড়ে নিয়েছি। এখন এই ডিমগুলি ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু আস্তা ডিম দিয়েও কিন্তু তৈরি করতে পারো। আমি কেটে এভাবে দুভাগ করে তৈরি করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ দারুণ রেসিপি শেয়ার করেছি। আর রেসিপিটা দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ডিমগুলি আমি কেটে সাইডে রেখে দিয়েছি। তারপর যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, এই ব্যাটারটাকে এখন একটু সময় ফেটিয়ে নিতে হবে। তো দেখো এভাবে একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। তো দেখো কিছুক্ষণ সময় আমি ভালো করে বেসনটা ফেটিয়ে নিয়েছি। সবশেষে এই বেসনের ব্যাটারের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ দিয়েছি খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো খাবার সোডা দিয়ে বেসনের ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি। তারপর যে ডিমগুলি আমি কেটে রেখেছিলাম গ্যাস ওভেনে পুড়িয়ে, সেই ডিমগুলি এখন এই ব্যাটারের মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। আজকে আমি ডিমের চপ তৈরি করছি। তোমরা হয়তো ভাবতে পারো যে ডিমের চপ তৈরি করতে ডিমগুলিকে পুড়িয়ে কেন নিতে হবে। এভাবে পুড়িয়ে একবার ডিমের চপটা বানিয়ে খেয়ে দেখো, খুবই দারুণ একটা স্মোকি ফ্লেভার হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর মিষ্টি স্মোকি ফ্লেভারের জন্য আমি ডিমটাকে মশলা লাগিয়ে তারপর কিন্তু গ্যাস ওভেনে পুড়ে নিয়েছি। তো দেখো ডিমগুলি আমি বেসনের ব্যাটার ভালো করে লাগিয়ে নিয়েছি। অন্যদিকে আমি গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন বেসনের ব্যাটারটা লাগানো ডিমগুলি একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু ডিমের চপগুলি বেসনের ব্যাটারটা ভালো করে লাগিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এভাবে দেওয়ার পর উপর দিয়ে গরম তেলটা এভাবে দিয়ে দিতে হবে, দিলে উপরটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। তো দেখো এভাবে কিন্তু আমি গরম তেলটা উপর দিয়ে দেওয়ার ফলে উপরটাও কিন্তু খুব সুন্দর করে ফুলেছে। এখন উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু খুবই মুচমুচে দুর্দান্ত টেস্টি এই ডিমের চপগুলি তৈরি হয়ে যাবে। আর এই চপগুলি কিন্তু অন্য চপের চেয়ে অনেক টেস্টি হয়, খুবই সুন্দর কিন্তু স্মোকি ফ্লেভারটা হয়। ডিমটা একমাত্র পুড়িয়ে নেওয়ার ফলেই কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয়েছিল। চপের টেস্ট একদমই পরিবর্তন হয়েছে। তোমরা আমার মতো করে এভাবে গ্যাস ওভেনে ডিমটা পুড়ে তারপর ডিমের চপ বানিয়ে খেয়ে দেখো, এত ভালো ফ্লেভারটা হয়, স্মোকি ফ্লেভার, খেতে কিন্তু দারুণ লাগে। তো চপগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো যে প্লেটের মধ্যে আমি ডিমগুলি মশলা মাখিয়েছিলাম সেই প্লেটের মধ্যে কিছুটা মশলা ছিল, তার সাথে এখন দিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে, তারপর আধা চামচ দিয়েছি চাট মশলা, এখন আমি 2 চামচ দিয়েছি টমেটো সস, তারপর একটু দিয়েছি লেবুর রস। এভাবে 1 চিল লেবু আমি ভালো করে চিপে রসটা দিয়েছি। দেওয়ার পর এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো মিশিয়ে নিয়েছি। তো চপের সাথে কিন্তু এই সালাডটা তোমরা পরিবেশন করতে পারো পেঁয়াজ মাখা সস দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা চাইলে এভাবেও পরিবেশন করতে পারো। দেখো একটু মনোযোগ দিয়ে চপগুলি কত মুচমুচে খাস্তা হয়েছে, আর খেতে কিন্তু সত্যি অনেক দারুণ টেস্টি হয়েছিল। তারপর চপটাকে মাঝখান দিয়ে এভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিতে হবে। কাটার পর মাঝখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর টমেটোর সসটা যে আমি তৈরি করে রেখেছিলাম। এভাবে দিয়ে পরিবেশন করে একবার খাইয়ে দেখো,
বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তোমার অনেক অনেক বেশি প্রশংসা করবে। সত্যি বলছি, দারুণ টেস্টি আর খুবই মজার হয়। বৃষ্টির দিনে সকাল বিকাল চায়ের সাথে অথবা স্ন্যাক্স হিসাবে তোমরা এটা একবার বানিয়ে খেয়ে দেখো। তো আজকে আমার এই স্মোকি ফ্লেভারের ডিমের চপ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। উফ, কি দারুণ মুচমুচে খাস্তা এই স্ন্যাক্সটা। ঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে ঝটপট এই স্ন্যাক্সটা তোমরা বৃষ্টির দিনে বানিয়ে পরিবেশন করতে পারো চায়ের সাথে অথবা সসের সাথে। খেয়ে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই দারুণ টেস্টি মুচমুচে খাস্তা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুবই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই কম সময়ের মধ্যে অল্প উপকরণে ঝটপট এই খাস্তা মুচমুচে স্ন্যাক্সটা তোমরা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো, আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে করলে কিন্তু আটার সাথে 2 চামচ সুজি দিতে হবে, তাহলে কিন্তু স্ন্যাক্সটা মুচমুচে খাস্তা হবে। এখন আমি দিয়েছি গোটা জিরা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ তেল। এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি, তার ফলে কিন্তু নাস্তাটা খুবই খাস্তা মুচমুচে হবে। এখন এই তেলটাকে কিন্তু হাত দিয়ে এভাবে ময়দার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু হাত দিয়ে খুবই ভালো করে ময়দার মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি। ময়ানটা কিন্তু হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু নরম করেই মাখতে হবে, তবে খেয়াল রাখবে একদমই বেশি নরম করে কিন্তু মাখবে না, বেশি টাইটও না আবার একদমই বেশি নরমও না, সেরকম করেই কিন্তু ময়দাটা মাখতে হবে। তাহলেই কিন্তু নাস্তাটা খাস্তা মুচমুচে হবে আর খেতেও ভালো হবে। তো দেখো, আমি কিন্তু ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে এরকম ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটেই আমি তৈরি করে নেব খুবই মজার একটা স্টাফিং। তার জন্য দেখো, আমি নিয়েছি সিদ্ধ আলু। এখন এই আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। আলুটাকে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ভালো করে একটু ভেঙে নিতে পারো, অথবা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো। তো দেখো, সিদ্ধ আলুটা আমি খুবই ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে ধনিয়ার গুঁড়া, তারপর দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প গরম মশলার গুঁড়া, তারপর দিয়েছি আমি চাট মশলা। চাট মশলা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর টেস্টও কিন্তু খুবই চটপটা টেস্ট হয়। এইসব মশলাটি দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে। একদমই অল্প অল্প মশলা কিন্তু দিতে হবে, বেশি পরিমাণ মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম অল্প পরিমাণে মশলা দিয়েছি আমি। দেওয়ার পর আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে আলুটা দেখো আমি মেখে নিয়েছি। আলু মাখাটা রেডি। তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি কুচানো কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। এখন একটু সময় এই কাঁচা লঙ্কা আর আদাটাকে ভেজে নিতে হবে। তো দেখো, কয়েক সেকেন্ড কাঁচা লঙ্কা আর আদাটাকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। সত্যি বলছি, খুবই দারুণ মুচমুচে খাস্তা টেস্টি মজার স্ন্যাক্স আজকে আমি তৈরি করেছি। রেসিপিটা দেখার পর তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে কিন্তু, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। এই নাস্তা বা স্ন্যাক্সটা কিন্তু সত্যি খুবই দারুণ হয়। তো দেখো, পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখন যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম আলুটা,
সেই আলুটা দিয়েছি। দেওয়ার পর আমি কালারের জন্য অল্প করে একটু দিয়েছি হলুদের গুঁড়া, তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এই আলুটাকে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। বেশি সময় লাগে না এই স্টাফিংটা তৈরি করতে। একটু সময় মশলাটা মেখে তারপর আলুটাকে একটু সময় ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার এই পুর বা স্টাফিংটা তৈরি হয়ে যায়। তো দেখো কিছুক্ষণ সময় আমি মশলার সাথে আলুটাকে ভেজে নিয়েছি। স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই স্টাফিংটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে যে আমি ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন এই ডোটাকে আরও একটু সময় মেখে নিতে হবে। এভাবে একটু মেখে নিয়ে তারপর এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি। আমি ডোটাকে সমান দুভাগে ভাগ করে বড় বড় সাইজের 2টা লেচি তৈরি করে নিয়েছি। এখন রুটি বেলে নিতে হবে। রুটি বেলার জন্য দেখো রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটা লেচি নিয়ে অল্প একটু শুকনা ময়দা দিয়ে এখন রুটির মতো করেই কিন্তু বেলে নিতে হবে। তবে রুটির থেকে কিন্তু এটা অনেকটাই বড় হবে। তো দেখো বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, সেরকম করে বড় করে কিন্তু রুটিটা বেলতে হবে। তো রুটিটা কিন্তু আমি এরকম বড় করে বেলে নিয়েছি। এখন এই রুটির উপর লাগিয়ে নিতে হবে সাদা তেল। দেখো একটু তেল নিয়ে সমস্ত রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো তেলটা আমি সমস্ত রুটির উপর ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন রুটিটাকে ভাজ করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলেই কিন্তু দুর্দান্ত টেস্টি এই মজার নাস্তাটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। তো দেখো দু সাইড এভাবে ভাজ করে নেওয়ার পর এখন এই সাইডটা এভাবে ভাজ করে ঠিক যেরকম মোগলাই পরোটা তৈরি করা হয় সেরকম করেই কিন্তু আমি ভাজ করে একটা দেখো পকেটের মতো তৈরি করে নিয়েছি। তো একটা লেচি কিন্তু বেলে এরকম ভাজ করে রেডি করে নিয়েছি। একইভাবে কিন্তু আরেকটা লেচি দিয়ে আমি তৈরি করে নেব এরকম চৌকোনা শেপের পকেটের মতো। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। আর রিকোয়েস্ট রইল শুধু একবার আমার মতো করে এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখো। বাইরের থেকে কিন্তু চপ সিঙ্গারা কিনে আনাই ভুলে যাবে। একদমই অল্প উপকরণের মধ্যে কম সময়ে এই স্ন্যাক্সটা বানিয়ে তৈরি করে নেওয়া যায়। তো দেখো একইভাবে কিন্তু 2টা লেচি থেকে এরকম আমি 2টা পকেট তৈরি করে নিয়েছি। প্রথমে যেটা তৈরি করেছিলাম এখন সেটা বেলে নিব। একটু মনোযোগ দিয়ে দেখো, প্রথমে যেটা আমি তৈরি করেছিলাম পরেরটা বেলতে বেলতে এটা কিন্তু একটু রেস্টে রাখা হয়েছে। যে কোনো ময়দার নাস্তা রেসিপি কিন্তু একটু সময় রেস্টে রাখলে বেশি ভালো হয়। তো প্রথমে যে লেচিটা আমি তৈরি করেছিলাম পকেটের মতো সেটা দেখো আমি একদম পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এরকম পাতলা করে যতটা সম্ভব পাতলা করে বড় করে বেলে নিতে হবে। তারপর যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকেও একইভাবে একদম পাতলা করে বড় করে বেলে নিতে হবে। তো দেখো এটাও কিন্তু আমি খুবই সুন্দর পাতলা করে বড় করে বেলে নিয়েছি। 2টা পরোটা কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এখন একটা পরোটার উপর ভালো করে জল লাগিয়ে নিতে হবে। দেখো এরকম একটু নর্মাল জল ভালো করে রুটিটার উপর লাগিয়ে নিতে হবে। তারপর যে স্টাফিং বা আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখো অল্প অল্প করে নিয়ে গুল গুল করে বলের মতো তৈরি করে রুটিটার উপর দেখো আমি কিভাবে রাখছি। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউই কিন্তু এই নাস্তাটা খুব সহজভাবে বানাতে পারবে। একদমই বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলি নাস্তা বা স্ন্যাক্স তৈরি হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমি আলুর স্টাফিংটা গুল গুল করে সমস্ত রুটির উপর একটু গ্যাপ রেখে সাজিয়ে রেখেছি। তারপর যে আরেকটা পরোটা বেলে রেখেছিলাম সেই পরোটাটা এখন উপর দিয়ে দিয়ে কিনারটা একটু ভালো করে কিন্তু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। যেহেতু প্রথমে আমি রুটির মধ্যে জল লাগিয়েছিলাম, এভাবে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আঠার মতো লেগে যাবে। তার জন্যই কিন্তু প্রথমে রুটির উপর একটু জল লাগিয়ে নিতে হবে। তারপর কিন্তু এভাবে চাপ দিলে খুব সুন্দর কিন্তু একদম আঠার মতো লেগে যাবে, ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না। এভাবে দেখো চারিদিকে আমি খুব ভালো করে কিন্তু চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর এখন কিন্তু মাঝখানেও একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে।
বৃষ্টির দিনেও কিন্তু মুচমুচে খাস্তা স্ন্যাক্স বা নাস্তা খেতে সবারই ভীষণ পছন্দ। আলু আর ময়দা থাকলে এই স্ন্যাক্সটা তোমরা ঝটপট বানিয়ে সসের সাথে অথবা চায়ের সাথে পরিবেশন করতে পারো। খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি। সিঙ্গারার চেয়েও কিন্তু অনেক বেশি টেস্টি আর মজার হয়। আমার মতো করে একবার এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি খুবই দারুণ হয়। তো দেখো এভাবে মাঝখানেও কিন্তু আমি চাপ দিয়ে লাগিয়ে নেওয়ার পর এখন দেখো আমি নাস্তাটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ভাগ ভাগ করে। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি তৈরি করেছি। আর দেখো এখানে কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেকগুলি নাস্তা বা স্ন্যাক্স তৈরি হয়ে যায়। এভাবে দেখো আমি এই সাইডটাও কেটে নিচ্ছি। এভাবে কিন্তু কেটে পাট পাট করে নিতে হবে নাস্তাগুলিকে। তো দেখো নাস্তাটা আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। এখন কিনারের অংশটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে নাস্তাটা দেখতে সুন্দর হয় আর সমান হয়। তার জন্য দেখো কিনারের সাইডটা আমি একটু একটু করে কেটে বাদ দিয়েছি। তো দেখো চারিদিকেই কিন্তু আমি একটু একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি। তার ফলে কিন্তু নাস্তাটা সমান হবে আর দেখতে খুবই সুন্দর হবে। আর সবগুলি নাস্তা কিন্তু দেখতে একই রকম হবে। এভাবে দেখো সাইডটা আমি একটু করে কেটে বাদ দিয়েছি। তো দেখো একসাথে কিন্তু এখানে অনেকগুলি নাস্তা বা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। আর কত কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে সবগুলি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এগুলি ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর এখন নাস্তাগুলি একটা একটা করে দিয়ে দিতে হবে। এখানে খেয়াল রাখবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করার পর কিন্তু নাস্তাগুলি দিতে হবে। আর যদি তেলটা অতিরিক্ত বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাগুলি দেওয়ার সাথে সাথেই কালার হয়ে যাবে, কিন্তু মুচমুচে খাস্তা হবে না। তো দেখো এখানে আমি একসাথে 4টা নাস্তা দিয়েছি। দেওয়ার পর গরম তেলটা একটু এভাবে উপর দিয়ে দিয়েছি, তার ফলে কিন্তু উপরটা ফুলে যাবে আর মুচমুচে খাস্তা হবে। এভাবে উপর দিয়ে একটু গরম তেল দিয়ে দেওয়ার পর এখন দেখো আমি উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলি কিন্তু ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখেই কিন্তু উল্টে পাল্টে একটু লাল করে নাস্তাগুলি ভাজতে হবে, তাহলেই কিন্তু খুবই খাস্তা মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো হবে। তো দেখো এভাবে উল্টে পাল্টে একটু লাল করে কিন্তু আমি এক ব্যাচ নাস্তা ভেজে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। সিঙ্গারার মতো কিন্তু খুবই মুচমুচে খাস্তা হয় আর ভীষণ কিন্তু খেতে ভালো লাগে। বাইরের কিনা সিঙ্গারার চেয়ে কিন্তু ঘরের তেলে ভাজাটা অনেকটাই স্বাস্থ্যকর। তার জন্য বলছি ঝটপট ময়দা বা আটা থাকলে তোমরা এই স্ন্যাক্সটা বানিয়ে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বাইরের থেকে কিন্তু আর সিঙ্গারা কিনেই খেতে হবে না। তো একইভাবে দেখো পরের নাস্তাগুলিও আমি দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো এই বেসের নাস্তাগুলিও কিন্তু আমি উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। নাস্তাগুলি কিন্তু খুবই মুচমুচে খাস্তা হয়। তো এইভাবে দেখো সবগুলি নাস্তাই কিন্তু আমি ভেজে নিয়েছি। টমেটো সস অথবা চায়ের সাথে তোমরা এগুলি পরিবেশন করতে পারো, খেয়ে কিন্তু সবারই ভীষণ পছন্দ হবে। তো আজকে আমার এই মুচমুচে খাস্তার নাস্তা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, একদমই মুচমুচে খাস্তা হয়েছে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।